নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে সরকারের আপত্তি নেই, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস। কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বললেন আইন উপদেষ্টা। সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প। আমেরিকায় ছুরি হামলায় নিহত 2। মার্কিন অস্ত্র রাশিয়ায় ইউক্রেনের হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ। এবং কোহলিকে পেছনে ফেলে 2 বাবর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আস্তান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। বিএনপি ইতোমধ্যেই বলেছে সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশ নিতে হবে। তাদের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয় আওয়ামী লীগের অংশগ্রহণে তার কোনো আপত্তি আছে কিনা। উত্তরে তিনি বলেন, আমি রাজনীতিবিদ নই যে কোনো দলকে বেছে নেব। আমি রাজনীতিবিদদের ইচ্ছে বাস্তবায়নের সহায়তা করছি। বাংলাদেশে উগ্রপন্থার উত্থান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ওঠা প্রশ্ন প্রসঙ্গে তিনি এসব খবরকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন। এছাড়া দুই দেশের সম্পর্কের গুরুত্ব নিয়েও তিনি তার মতামত তুলে ধরেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাবে, তবে তার ভারতে অবস্থান আপাতত কোনো সমস্যা নয়। তবে বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক বক্তব্য দেয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সমস্যা তৈরি করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি অডিও ক্লিপে মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করার কথা বলেছেন, যাতে পুলিশ বাধা দিলে অভিযোগ করা যায় যে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্র বিরোধী। ডক্টর ইউনূস এই কাজকে দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন। কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হওয়ার মতোই হতে হবে। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে তিতুমির কলেজে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রম। এরই মধ্যে সরকার দাবি না মানলে বুধবার থেকে আবারও সড়ক ও রেলপথ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির নাম তারা দিয়েছেন বারাসাত ব্যারিকেড টু মহাখালী। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ইস্যুতে জরুরি অবস্থা জারি এবং সামরিক বাহিনীকে ব্যবহার করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রক্ষণশীল এক অধিকার কর্মী বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে হস্তক্ষেপ করেছিলেন বাইডেন। তা আবার আগের অবস্থায় ফেরাতেই জরুরি পরিস্থিতি জারি ও সামরিক বাহিনীকে ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে এর সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারেও এমনটি জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত 2 কোটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন 1 জন।
স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের 3 স্থানে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামলায় জড়িত সন্দেহে 51 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি, যিনি সম্প্রতি একটি ফৌজদারি মামলায় সাজা পেয়েছেন। এদিকে হতাহতের 3 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছুরি হামলার ঘটনাকে ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, বিনা উস্কানিতে হামলাটি হয়েছে। কিভাবে এমন কিছু ঘটতে পারে তার উত্তর আমরা খুঁজছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা চালাতে পারবে ইউক্রেন, এমন অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। তবে মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে, আর এজন্য দেশটি যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করতে চায়। রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত ATACMS রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে, যে বিষয়ে এতদিন অনুমতি দেয়নি ওয়াশিংটন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে, তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় একটি ধাপ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শান ডাফিকে মনোনীত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, পরিবহন মন্ত্রী হিসেবে শান ডাফি যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ, গাড়ি, রেল ট্রানজিট ও অন্যান্য পরিবহন সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব পালন করবেন। এছাড়া ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ডাফি। মার্কিন জনগণের উদ্দেশ্যে শান ডাফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আপনাদেরকে আমি পরিবহন খাতের সোনালী যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী। বর্তমান বাইডেন প্রশাসন 2021 সালে পরিবহন অবকাঠামো আইন সংস্কার করে এবং বিদ্যুৎ চালিত গাড়ি চার্জ করার স্টেশন নির্মাণের জন্য অন্তত $110 বিলিয়ন বাজেট দিয়েছিলেন। তবে এরই মধ্যে পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের অঙ্গীকার করেছেন। এই কাজের কেন্দ্র থাকবেন ডাফি। বিশ্লেষকদের মতে ডাফির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার কমিয়ে ফেলা। ডাফি সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জুড়ে মহাসড়ক, টানেল, সেতু, বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু সংকট মোকাবেলা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতেই কোনো ধরনের মতৈক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট G20 এর নেতারা। গতকাল সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয়েছে 2 দিনের G20 শীর্ষ সম্মেলন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সম্মেলনের শুরুর দিনে বিশ্ব নেতারা তাদের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য দেননি, বরং তারা ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে বেশি আলোচনা করেছেন। এর আগে জাতিসংঘ বিশ্বের ধনী অর্থনীতির এ দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল জাতিসংঘ। কিন্তু এইসব বিষয় মতকে পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা। গতকালের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। শেষ পর্যন্ত তারা জলবায়ু মোকাবেলায় কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। এ প্রসঙ্গে পরামর্শক গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহ প্রতিষ্ঠাতা মেক শেলড্রিক বলেন, জলবায়ু মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যমত্যে পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে। G10 সম্মেলনের প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও G20 নেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাদের মতে ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে। গতকালের আলোচনায় দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এবং তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আলোচনা হয়েছে। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস জে হোস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনৈতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, তবে এখনও পর্যন্ত যতটা হয়েছে তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন প্রাণ হারান, আহত হন অনেকেই। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও 8 জন। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি তেল আবিবের পার্লামেন্টে বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। চীনের দক্ষিণাঞ্চলে হুনান প্রদেশে একটি প্রাইমারি স্কুলের সামনে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ অনেকেই আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হুনান প্রদেশের ডিংশেং জেলায় অবস্থিত ইয়ংগান প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ক আহত হয়ে মাটিতে পড়ে গেছেন, তবে ঠিক কতজন আহত হয়েছেন নিশ্চিত হয়ে বলা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর অভিভাবক ও স্কুলের নিরাপত্তা কর্মীরা সাদা রঙের ওই এসইউভি গাড়িকে আটকাতে সমর্থ হন। সন্দেহভাজন গাড়ি চালককে পুলিশে সোপর্দ করেন তারা। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায় কয়েকটি শিশুও মাটিতে পড়ে রয়েছে। ভীত সন্ত্রস্ত শিক্ষার্থীরা তাদের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায় এক পথচারী গাড়িটিতে একটি ধাতব কিছু দিয়ে আঘাত করছেন। চালক তখন গাড়ির ভেতরেই ছিলেন। গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে মারধর করেন। সন্দেহভাজন হামলাকারী ওই চালক বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। এলন মাস্কের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের দিল্লি মাত্র 30 মিনিটে পৌঁছানো সম্ভব হবে, যা বর্তমানে আকাশপথে প্রায় 18.5 ঘন্টা সময় লাগে। সম্প্রতি এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এলন মাস্ক, যিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তার প্রতিষ্ঠান স্পেসএক্সের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প পৃথিবী থেকে পৃথিবী মহাকাশ ভ্রমণকে বাস্তবায়নের পথে এগিয়ে নিচ্ছেন। ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রচারণায় মাস্ক শ্রম এবং বিপুল অর্থ ব্যয় করেছেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মাস্ক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীকে যৌথভাবে একটি নতুন সরকারি বিভাগ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, দায়িত্ব দিতে চলেছেন। স্পেসএক্স এক দশক আগে স্টারশিপ রকেট তৈরির ঘোষণা দিয়েছিল, যা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান। এই রকেট মহাদেশ থেকে মহাদেশে নজিরবিহীন গতিতে ভ্রমণ করবে। স্টারশিপ একবারে 1000-এর বেশি যাত্রী বহন করতে সক্ষম হবে এবং এটি পৃথিবীর সমান্তরালে কক্ষপথ ধরে চলবে, সরাসরি মহাকাশের গভীরে নয়। প্রতিবেদন অনুযায়ী স্টারশিপ ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে 24 মিনিট, লন্ডন থেকে নিউ ইয়র্কে 29 মিনিট, সান ফ্রান্সিসকো থেকে দিল্লি 30 মিনিট এবং নিউ ইয়র্ক থেকে সাংহাই যেতে 39 মিনিট সময় লাগবে। মাস্কের মতে এই উদ্যোগ ব্যবসায়ী ও ভ্রমণ প্রেমীদের অনেক সময় বাঁচাবে, তবে এই সুবিধার জন্য যাত্রীদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার বিয়ের ছবি নিয়ে মুখ খুলেছেন। বুধবার তার বরের সাজের ছবি ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় চর্চা। অনেকের ধারণা ছিল তিনি রায়সা নামে এক তরুণীকে বিয়ে করেছেন, তবে আফ্রিদির পরিবার ও কথিত কনের পরিবারের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়। আফ্রিদি আত্মগোপন থেকে বেরিয়ে এসে জানান, তিনি রায়সাকে নয়, তার যমজ বোন রামিসা আল রেসাকে বিয়ে করেছেন। তিনি বলেন, যমজ বোন হওয়ার কারণে অনেকেই কনফিউজড হয়ে গেছে। আমার শালীকে অনেকেই আমার স্ত্রী বলতে শুরু করেছে, যা হাস্যকর। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহ নির্ধারণ করেন। আমি মাকে নিয়ে কোণে দেখতে গিয়েছিলাম, পরিবারের সঙ্গে সেখানে যাওয়ার পর কাবিন হয়ে যায়। তিনি বিয়ে গোপন করার অভিযোগও নাকচ করেন। গোপনে বিয়ে করিনি, ছবি আপলোড দেওয়ার আগেই তা ছড়িয়ে পড়ে। ভেবেছিলাম বাসায় গিয়ে সবাইকে জানাবো, কিন্তু সময় পাইনি। তৌহিদ আফ্রিদি জানান, তিনি এখন তার টিভি চ্যানেল মাই টিভিতে উপস্থাপনা নিয়েই ব্যস্ত। ইউটিউব কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাবেন। বিয়ে নিয়ে চলমান আলোচনা নিয়ে তিনি বলেন, বিয়ে একটি দায়িত্ব, আমার জন্য দোয়া করবেন যেন নতুন জীবন গুছিয়ে নিতে পারি। অভিনেত্রী পরিমণি আবারও শিরোনামে। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর 2 সন্তান নিয়ে জীবন কাটানো এই তারকা গত 18 নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের উপর নিজের হাত রেখেছেন তিনি। তবে ভিডিওতে থাকা ব্যক্তির চেহারা বা পরিচয় প্রকাশ করেননি পরিমণি। এই পোস্টের পর থেকেই নেটিজেনরা জানতে মরিয়া হয়ে ওঠেন কে এই নতুন মানুষ। অবশেষে রহস্যের সমাধান করেন পরিমণি। একদিন পর একই ভিডিওর পুরোটা ফেসবুকে পোস্ট করে তিনি লিখেন, প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গিয়েছিল? এতে জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তি তার নতুন কস্টিউম ডিজাইনার। পুরো ঘটনাটি ছিল নিতান্তই মজা। ভিডিও প্রকাশের পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখান। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে নিলেও অনেকেই ভাবেন এটি তাদের নিয়ে মজা করার একটি কৌশল। প্রসঙ্গত, পরিমণি সম্প্রতি রঙিলা কিতাব নামে একটি সিরিজে অভিনয় করেছেন, যা 8 নভেম্বর ওটিটিতে
মুক্তি পেয়েছে। নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় এতে তাকে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে। ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি পেশাগত ব্যস্ততায়ও তিনি রয়েছেন খবরের কেন্দ্রে। নতুন প্রেম নিয়ে শোরগোল শেষে প্র্যাঙ্কের ব্যাখ্যা দিয়ে পরিমণি ভক্তদের আরও একবার মজার মুহূর্ত উপহার দিলেন। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 41 রানের ইনিংস খেলে বাবরে মাইল ফলক স্পর্শ করেন। টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা। 159 ম্যাচে তার সংগ্রহ 4231 রান। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি 125 ম্যাচে করেছিলেন 4188 রান, যা তাকে দ্বিতীয় স্থানে রেখেছিল। তবে বাবর আজম 126 ম্যাচে 40.30 গড়ে 4192 রান সংগ্রহ করে কোহলিকে পেছনে ফেলেছেন। বাবরের ঝুলিতে রয়েছে 3টি সেঞ্চুরি এবং 36টি হাফ সেঞ্চুরি। শীর্ষস্থানে থাকা রোহিত শর্মা থেকে বাবর এখন মাত্র 40 রান দূরে। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে তার শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে। পাকিস্তানের হয়ে টি-20তে বাবর আজমই সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থানে আছেন বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, যিনি 104 ম্যাচে 3329 রান করে তালিকার 7ম স্থানে অবস্থান করছেন। বাবরের এই মাইল ফলক আন্তর্জাতিক টি-20তে তার ধারাবাহিকতা ও প্রতিভার নতুন স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে সরকারের আপত্তি নেই, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস। কোন কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বললেন আইন উপদেষ্টা। সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প। আমেরিকায় ছুরি হামলায় নিহত 2। মার্কিন অস্ত্র রাশিয়ায় ইউক্রেনের হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ। এবং কোহলিকে পেছনে ফেলে 2 বাবর। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।